আজকের আলোচনার জন্য আমরা যে চিঠিটা হাতে পেয়েছি এটা সাধারণ কোনো চিঠি নয়, স্বামী বিবেকানন্দের লেখা। এটা আসলে এক শিষ্যার প্রতি তার গুরুর গভীর নির্দেশনা, আর ভারতের ভবিষ্যৎ নিয়ে তার যে স্বপ্ন তারই একটা দলিল। একদম ঠিক বলেছ। এই চিঠিটা লেখা হয়েছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে, যিনি পরে আমাদের সবার পরিচিত ভগিনী নিবেদিতা হন। আজকের আলোচনার উদ্দেশ্য হল এই চিঠির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশ ধরে ধরে বিশ্লেষণ করা। হ্যাঁ, যাতে এর মূল ভাব, দর্শন আর ওই সময়ের প্রেক্ষাপটটা পরিষ্কার বোঝা যায়। পরীক্ষার প্রস্তুতির জন্য তো এটা খুবই সাহায্য করবে। অবশ্যই। তাহলে চলো গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, চিঠিটার একেবারে শুরুতেই কিন্তু বিবেকানন্দ ৩টে গুণের কথা বলেছেন: প্রেম, আন্তরিকতা আর ধৈর্য। তিনি বলছেন এই ৩টে গুণ থাকলে জগতে কোনো কিছুই নাকি তাকে আটকাতে পারবে না। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল তিনি কোনো আধ্যাত্মিক সাধনার কথা দিয়ে শুরু করছেন না। তিনি বলছেন কাজের পদ্ধতির কথা। তার মতে যে কোনো মহৎ কাজ সফল করার মূল ভিত্তিই হল এই ৩টে গুণ। এটা শুধু নিবেদিতার জন্য নয়, বরং আমাদের সবার জন্যই একটা চিরন্তন উপদেশ। একদম। কিন্তু এর পরেই একটা সতর্কবার্তাও আছে। তিনি লিখছেন, নেতৃত্ব করিবার ইচ্ছাটা একেবারে বিসর্জন দিবে। এই কথাটা আমাকে বেশ ভাবিয়েছে। হ্যাঁ, এটা চমকপ্রদ তো বটেই। কারণ তিনি তো নিবেদিতাতে ভারতে এসে নারী শিক্ষার মতো একটা বিশাল কাজের নেতৃত্ব দেওয়ার জন্যই ডাকছেন, তাই না? এখানেই তো বিবেকানন্দের দর্শনের গভীরতা। তিনি আসলে কর্তৃত্ব আর নেতৃত্বের মধ্যে একটা পার্থক্য করছেন। তিনি চাইছেন কাজটা হোক নিঃস্বার্থভাবে, একটা সেবা হিসেবে। আচ্ছা। ক্ষমতার লোভ বা ব্যক্তিগত খ্যাতি এগুলো যেন কাজের আসল উদ্দেশ্যকে ছাপিয়ে না যায়। তাই তো তিনি বলছেন, যিনি খাটেন তিনিই আমার সন্তান, মানে কর্মই আসল পরিচয়। বাহ, দারুণ কথা। আচ্ছা, চিঠিটাতে ভারতের নারীদের অবস্থা আর তাদের শিক্ষা নিয়েও তো বিবেকানন্দের খুব স্পষ্ট ধারণা পাওয়া যায়। তিনি নিবেদিতাকে বলছেন, ধর্ম বা সামাজিক প্রথার বিষয়ে কোনো আঘাত না করে শুধু শিক্ষার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। ঠিক তাই। তিনি পাশ্চাত্যের অন্ধ অনুকরণের ঘোর বিরোধী ছিলেন। তিনি পরিষ্কার বলছেন, কোনো বিষয়ে আমাদের তোমাদিগর নিকট কিছু শিখিবার নাই, কেবল ওই শারীরিক সুবিধা বিধানের বিজ্ঞানটুকু ছাড়া। এই লাইনটা, এর মানেটা ঠিক কি? এর মানে হল তিনি ভারতের নিজস্ব সংস্কৃতি আর আধ্যাত্মিক ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক জ্ঞানবিজ্ঞানের প্রয়োগ করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন ভারতের নারী সমাজের মুক্তির পথ তাদের নিজেদের ঐতিহ্য আর শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে, বাইরে থেকে কিছু চাপিয়ে দিয়ে নয়। বোঝা গেল। কিন্তু বিবেকানন্দ তো নিবেদিতাকে কোনো কাল্পনিক জগতে ডাকছেন না। তিনি ভারতের কঠিন বাস্তবতার একটা ছবিও তুলে ধরেছেন। এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব সবকিছুর কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, আর এটা নিবেদিতার মানসিক শক্তি পরীক্ষার একটা উপায়ও বটে। তিনি আগে থেকেই তাকে প্রস্তুত করে দিচ্ছেন যে পথটা কিন্তু সহজ হবে না। একদম। তিনি বলছেন এখানকার মানুষ শ্বেতাঙ্গদের সন্দেহের চোখে দেখে। হ্যাঁ, আর তাদের প্রত্যেকটা কাজকে খারাপ উদ্দেশ্যে করা হয়েছে বলেই মনে করে। এই চরম প্রতিকূলতার মধ্যে থেকেও অবিচল থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। আর এই প্রসঙ্গেই ওই অসাধারণ লাইনটা আছে, মরার মতো বাঁচা, এই তো কাপুরুষের জীবন। এর মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন? এটাই তো এই চিঠির অন্যতম মূল দর্শন। তিনি বোঝাতে চেয়েছেন ভয় পেয়ে প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকাটা আসলে মৃত্যুর সমান। তিনি নিবেদিতাকে অভীহ বা নির্ভীক হতে বলছেন। আত্মবিশ্বাসের সাথে সমস্ত বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকার কথা বলছেন। ঠিক। আর তাই তো তিনি নিবেদিতাকে সিংহিনীর সাথে তুলনা করেছেন, যা তার ভেতরে যে সুপ্ত শক্তি আর সাহস তারই প্রতীক। তাহলে যদি আমরা পুরো চিঠিটাকে একটু গুছিয়ে নিই, এর মূল বিষয়গুলো কি দাঁড়ায়? আচ্ছা, প্রথমত হল নিঃস্বার্থ কর্মের আদর্শ। দ্বিতীয়ত ভারতের নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা আর পাশ্চাত্যের অন্ধ অনুকরণের বিরোধিতা। তৃতীয়ত নারী শিক্ষার মাধ্যমে সমাজের সার্বিক উন্নতি ঘটানোর একটা পরিকল্পনা। আর চতুর্থত সমস্ত প্রতিকূলতার মুখে নির্ভীক থাকা এবং আত্মবিশ্বাসে অটল থাকার বার্তা। পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো মনে রাখা কিন্তু খুব জরুরি। একদম। আর চিঠিটা শেষ হচ্ছে খুব ব্যক্তিগত একটা সুর দিয়ে। বৎস, বিশ্বাস কর, আমি তোমার ওপর বড় বড় আশা করি। এই কথাগুলোর মধ্যে দিয়ে একজন গুরুর তার শিষ্যার প্রতি যে গভীর আস্থা আর স্নেহ সেটা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ,
এই চিঠিটা শুধু কিছু নির্দেশনা বা উপদেশের সমষ্টি নয়, এটা একই সাথে অনুপ্রেরণা, বিশ্বাস আর ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। এটা আমাদের দেখায় যে কিভাবে সঠিক মার্গদর্শন পেলে একজন ব্যক্তি একটা চলতি জাতির ভাগ্য পরিবর্তনের কারিগর হয়ে উঠতে পারেন। সত্যিই তাই। আলোচনার শেষে একটা বিষয় আমি ভাবার জন্য রেখে যেতে চাই। ভেবে দেখো, বিবেকানন্দ এই চিঠিতে মিস নোবেলের মতো একজন বিদেশিনীর ওপর ভারতের নারী সমাজের শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করছেন। হ্যাঁ, করছেন। আবার একই সাথে তিনি কিন্তু পাশ্চাত্যের সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে চূড়ান্ত সতর্ক করছেন। এই যে আপাত বিরোধাভাস বা কন্ট্রাডিকশন, এর মধ্যে দিয়ে তিনি কি আসলে বিশ্ব মানবতা আর স্বদেশপ্রেমের এক নতুন মেলবন্ধনের ইঙ্গিত দিয়ে যাননি, যেখানে যোগ্যতার বিচার হবে তার জন্ম বা বর্ণ দিয়ে নয়, বরং তার কর্ম এবং আন্তরিকতা দিয়ে? একদম। এই প্রশ্নটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।